নমস্কার, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আর আজকে মনের জানালায় আমি চলে এসেছি আপনাদের সঙ্গে নিবেদিতা, এবং সঙ্গে নিয়ে এসেছি একজন অতিথি শিল্পী বন্ধুকে। আসুন তার সঙ্গে আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন শুক্লা দত্ত বণিক। দিদি কোথা থেকে আসছেন? আমি বারাসাত থেকে আসছি। বারাসাত থেকে? উত্তর 24 পরগনা, বারাসাত থেকে। ভীষণ ভালো লাগছে দিদি, আজকে আপনাকে এভাবে পেয়েছি। একটা সুন্দর কবিতা সকাল আমরা যাপন করব, তাই তো? একদম। কি শুনবো? আমি প্রথমেই শুরু করব বিশ্বকবি রবীন্দ্রনাথকে নিয়ে, কারণ আমি যে কোনো অনুষ্ঠানে মানে প্রথম আমি কবিগুরুর কবিতা দিয়েই আমি অনুষ্ঠান শুরু করতে চাই। আসলে আমাদের জীবনের প্রতিটি অনুভবেই রবীন্দ্রনাথ যেন জড়িয়ে আছেন, আর তাই রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কখনোই কোনো কিছু সম্ভব নয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, ছোট্ট একটি কবিতা, অন্তর মম বিকশিত করো দিয়েই আমি আজকের এই অনুষ্ঠান শুরু করছি। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মবচিত, নিষ্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। অপূর্ব কবিতা। আর সত্যি বলতে গেলে রবি ঠাকুরের এই ধরনের কবিতাগুলো আমাদের একটা অন্য মাত্রা, ভীষণ ভাবে একটা অন্য মাত্রায় পৌঁছে দেয়। আর সকালটা যদি এই ধরনের কবিতা দিয়ে শুরু হয়, আমরাও অনেকটা রসদ পাই। সারা দিনের যে দিনটা আমরা চালনা করব আমাদের এই শরীর মন দিয়ে, সেটার একটা রসদ আমরা পাই। একদম। বসন্ত তো এসেই গেল দেখতে দেখতে। আমাদের প্রকৃতির কি অসীম খেলা! কখন খুব গরম, কখন ঠান্ডা, কখন বৃষ্টি, কখন শরৎ, কখন মা আসছেন, আবার এখন বসন্ত। এই বসন্তের কিছু আছে? হ্যাঁ, বসন্তের আছে। আমি অনেক কিছুই নিয়ে সাজিয়ে এনেছি আজকের এই অনুষ্ঠানে, অনেক রকম কবিতা। আমি বসন্তের ওপরে আমার এই মুহূর্তে আমি যে কবিতাটি এনেছি, মানে একটা বসন্ত ঠিক না, একটা নারীর অনুভবে একটি কবিতা, মানে একটি ভালোবাসার কবিতা। সেটা আমার বসন্ত মানে ভালোবাসা, মানে বসন্ত মানে প্রেম, আর প্রেম মানে ভালোবাসা। আর ভালোবাসার প্রতীক যেহেতু গোলাপ, এই কিছুদিন আগেই তো আমরা ভ্যালেন্টাইন ডে পালন করলাম, বা আমরা সবাই জানি ওই দিনটি আন্তর্জাতিক ভালোবাসার দিন হিসাবে স্বীকৃত হয়েছে। আর সেই তাকে উপলক্ষ করেই আমি নিজের লেখা একটি কবিতা এখানে নিয়ে এসেছি। কবিতার নাম লাল গোলাপ। বেশ, আমরা শুনবো তাহলে। এখানে সবাই আমরা ভালোবাসায় যাপন করব। আমি সাধারণ এক মালিনী, শহরের মেয়েদের মতো প্রসাধনী রূপের বৈচিত্র্য আমার শরীরে শোভা পায় না। ক্ষণিক যৌবনের মোহে আকৃষ্ট করতে পারি না কোনো পুরুষকে। বিত্তগর্বের অহংকারে আমি অহংকারী নই। আমি অতি সাধারণ এক মালিনী। প্রতিদিন শত শত ফুলের মালা গেথে মাটির দেবতার গলে পরাই। জানি না কোনোদিন সেই মালা আমার আরাধ্য মানব দেবতার গলে ঠাঁই পাবে কিনা। প্রতিদিন তোমার শোবার ঘরের ফুলদানিতে যে টাটকা তাজা গোলাপের গুচ্ছ সাজিয়ে রেখে আসি, তার মধ্যে যে আমার ভালোবাসার গন্ধ রয়েছে মেশানো। সেই গন্ধ পেতে হলে তোমাকে যে মাটির মানুষ হতে হবে। তোমার কংক্রিট গড়া মনটাতে কোনো দিন মাটির রং স্পর্শ করতে পারবে কিনা জানি না, কিন্তু আমার এই ভালোবাসা একান্তই আমার। তাই লাল গোলাপের মধ্যেই আমি
আমার ভালোবাসার সমস্ত সত্তাকে উজাড় করে দিই। আর তাই মানবী রূপে নয়, লাল গোলাপ রূপেই আমি জন্ম জন্মান্তরে তোমাকেই পেতে চাই। কি প্রবল ইচ্ছা, কি প্রবল টান। বলছে যে গোলাপের মধ্যেও তোমাকে পেতে চাই। মানে মানবী রূপে নয়, মানে যেহেতু ফুল তো একটা সৌন্দর্যের প্রতীক, ভালোবাসার প্রতীক আমরা বলতেই পারি, সেই হিসাবে ফুলের মধ্য দিয়েই যেন প্রেমিকের সত্তা এখানে বিকশিত হয়ে উঠেছে। আমার না কখনো কখনো ভীষণ ভাবে মনে হয় যে প্রকৃতি এত সুন্দর, যখন প্রকৃতি সেজে ওঠে আমাদের মনটা তো ভীষণ তখন নাচতে শুরু করে। আর আমার মনে হয় প্রেমটা এরকমই, ভালো প্রকৃতির লাবণ্য যখন আমরা দেখতে পাই, সেই সময় যে মানুষটা আমাদের আঁকড়ে ধরে মনে হয় তাকেই আমরা ভালোবেসে ফেলি। আমার মনে হয় এটা পুরোপুরি প্রকৃতির একটা অন্যরকম একটা লাবণ্য যেটা আমরা দেখতে পাই, তাই তো? এবার কি শুনবো? এবার আমি একটা মানুষকে নিয়ে কবিতা বলবো। আসলে আমরা যে এই যে মানুষ, আমাদের যে মনুষ্যত্ব, আমরা তো একা কেউ বাঁচতে পারি না, আমরা সবাই মিলেমিশেই থাকতে চাই এবং বাঁচতে চাই। সেই অনুভবেই কবি কমলেশ পালের একটি কবিতা, দিন আমার ভালো যায়। বেশ। ঘুম থেকে উঠে মানুষের মুখ দেখলে দিন আমার ভালো যায়। সে যদি জিজ্ঞাসা করে কেমন আছো, আমার বুকের অসুখ সেরে যায়। যদি কাঁধে হাত রাখে হয় আমার আরোগ্য স্নান। যদি পাশে বসে হাসে কথা বলে, তবে পেয়ে যাই এক থালা গরম ভাতের পথ্য, সাথে শিঙি মাছের ঝোল, বার্লি কিংবা সাবুর বদলে। আমার আর কি চাই? একজন মানুষ, তার দুটো মিষ্ট কথা, তার সান্নিধ্য, তার বন্ধুত্বের হাত, যা আমার শুশ্রূষা, আরোগ্য, পথ্য এবং সঞ্জীবনী। মানুষের কাছ থেকে এ সমস্তই পেয়ে যাই, পেয়ে থাকি। মানুষের মুখ দেখলে দিন আমার ভালো যায়। একটা অনন্য অনুভবের কবিতা, তাই তো? মানুষকে নিয়ে। আসলে আমরা জানি যে যারা কবিতা লেখে তারা তাদের বিভিন্ন অনুভবে কবিতা লেখে, মানে হয়তো সেই অনুভবটা কবি সত্তার মধ্য দিয়ে বিকশিত হয়, কিন্তু সেটা আলাদা। কিন্তু মনে হচ্ছে যে প্রেমকে নিয়ে কেউ যদি লেখে বা কোনো একটা প্রকৃতির সাথে তো প্রেম মিলেমিশে গেছে একেবারে ভীষণ ভাবে। সেটাই। আমি তাহলে আবার কবিতায় কি চলে যাব? এবারে কি শুনবো? এবার আমি শোনাবো, এই যে আমরা কবিতা পড়ি বা সেই কবিতাকে আমরা আবৃত্তির আকারে বলি, আমি মনে করি কবিতার একটা বিরাট গুণ আছে। তার অস্তিত্ব পৃথিবীর অনেক দেশেই যেন একরকম বার্তা বয়ে যায়। সেই অনুভবেই কবি সুবোধ সরকারের একটি কবিতা, তুকারাম। মারাঠি ব্রাহ্মণেরা আপনার ৩০০ কবিতা পাথর বেঁধে নদীর জলে ফেলে দিয়ে বলেছিল, শূদ্র শূদ্রের মতন থাক, কবিতা লেখার এতই যখন শখ, ব্রাহ্মণ হয়ে জন্মালেই পারতিস। কিন্তু সারা মহারাষ্ট্রের মানুষ বিশ্বাস করে আপনার ৩০০ কবিতা ১ বছর বাদে জল থেকে উঠে এসেছিল। একটি ব্রাহ্মণ কন্যা একবার স্বপ্নে দেখেছিল আপনাকে। সে বিছানায় উঠে বসে সে তার স্বামীকে জড়িয়ে ধরে বলে ফেলল, জানো কে এসেছিল স্বপ্নে? তুকারাম। সেই রাতে স্বামী তার নতুন বউকে বেদম পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। মেয়েটি কি পেরেছিল আপনার গ্রামে পৌঁছতে? এই মেয়েটি মারাঠি ভাষার প্রথম মহিলা কবি। তুকারাম, আপনার কবিতা জল থেকে উঠে এসেছিল কিনা জানি না, তবে মেয়েটি স্বামীর হাতে মার খেয়ে বাড়ি ছেড়েছিল। সে চোখ বন্ধ করে মুখস্থ বলতো আপনার ৩০০ কবিতা। ৩৮ বছর বয়সে তুকারাম আপনাকে হত্যা করা হলো। কিন্তু ব্রাহ্মণেরা একটা ছোট্ট সত্য বুঝতে পারেনি সেদিন। কবিতার পাণ্ডুলিপি জলে ফেলে দিলেই কবিতা ডুবে যায় না।
অপূর্ব এই অনুভবের কবিতা। অপূর্ব। মানে কবিতার একটি তুমি শব্দ বা একটি লাইন আমার মনে হয় পৃথিবীর বহু দেশেই মানে সেই অনুভবটা ছড়িয়ে যায়। একেবারে আসলে সঙ্গীত আর কবিতার মধ্যে সামান্য পার্থক্য থাকলেও আমার মনে হয় যে মানে সঙ্গীতের যে ধ্বনি আর কবিতার যে ভাষা মানে পৃথিবীর সব দেশেই মনে হয় এক। ভীষণভাবে। আর আমাদের মনে হয় যে এই যে আমরা কবিতা পড়ি বা গল্প পড়ছি, সাহিত্য পড়ছি, সাহিত্যের মধ্যে কিন্তু একটা সভ্যতার কিন্তু বিবর্তন অনেকটাই লুকিয়ে আছে। আজকে যদি আমরা শরৎচন্দ্রকে না পড়ি, সেই সেটাই। সময়কার আমরা সমাজ সভ্যতাকে জানতে পারবো না। আমাদের মনে হয় যে আমাদের বাংলা সাহিত্য, শুধু কেন বলবো, পুরোপুরি পৃথিবীর সাহিত্য, পৃথিবীর সব দেশেরই সাহিত্য আছে, সেই সাহিত্যগুলোকে আমাদের ভালো করে পড়া উচিত। কারণ এর মধ্যেই কিন্তু ইতিহাস আছে, আর ইতিহাস কিন্তু আমাদের দিশা দেখায়। সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, একটা বিরতি নিই। আচ্ছা, ঠিক আছে। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখতে থাকুন মনের জানালা এবং চোখ রাখতে হবে চ্যানেল ভিশনের পর্দায়। নমস্কার, আপনারা দেখছেন টিউলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত এবং নিবেদিতা দাস পরিচালিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আশ্বিনের এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গা ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা, এবং সঙ্গে আমি আছি নিবেদিতা। দিদি, কি শুনবো এবারে? এবার একটি শোনাবো কবি সলিল চৌধুরীর কবিতা একগুচ্ছ চাবি। এই যে ভীষণ সুন্দর একটা একগুচ্ছ চাবি, এখানে চাবি হচ্ছে আমাদের যে এই যে মনুষ্যদের যে সততা, আমাদের যে সত্যিকারের যে মানুষের যে মূল্যবোধ, সেই মূল্যবোধ এই কবিতার মধ্যে জড়িয়ে আছে, বা আমি সেই অনুভবটাই কবি এখানে প্রকাশ করতে চেয়েছেন। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন ও জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই এক গুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বার করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না খোলে না, শ্রান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি। শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস, এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর এসব চাবি দিয়ে ওই দরজাগুলো খোলে না। তবু তুই ফেলে দিস না, তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে ওই সব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই, খুলে যাবেই। একদম তাই। মানে এখন তো আমরা মূল্যবোধ হারিয়ে ফেলেছি, মনুষ্যত্ব মূল্যবোধ নেই, মানুষের মধ্যে সততা নেই, সেইগুলোকে যেন আমরা ক্রমশ হারিয়ে ফেলেছি। মানে সেই হারানোর একটা যে বেদনা এই কবিতার মধ্যে সেই ফুটে উঠেছে। দিদি, এবার কি শুনবো তাহলে? এবার আমি একটি বাচ্চাদের একটা কবিতা শোনাবো, কবি অপূর্ব দত্তের একটি কবিতা। এই কবিতাটা বাচ্চাদের হলে মানে বড়দেরও ভীষণভাবে ভালো লাগে। আমি যখন কবিতার ক্লাস নেই বা কবিতা শেখাই মানে আবৃত্তি যখন ক্লাস করি,
তখন এই কবিতাটা আমি আমার ছোট ছোট ছেলে মেয়েদের সাথে করি, ভীষণভাবে ভালো লাগে। কবিতার নাম হচ্ছে আকাশের জন্য, কবি অপূর্ব দত্ত। একের পরে দুই, ইচ্ছে করে আকাশ তোমায় একটুখানি ছুঁই। তিনের পরে চার, সত্যি করে বলো দেখি আকাশ তুমি কার? পাঁচের পরে ছয়, মা বলেছে আকাশ নাকি সবার বন্ধু হয়। সাতের পরে আট, এ নাও আকাশ তোমায় দিলাম ভুবন ডাঙার মাঠ। নয়ের পরে দশ, সত্যি বলছি আকাশ তোমার হবে না অপযশ। এগারো আর বারো, আর কতদিন আকাশ আমায় ভুলে থাকতে পারো। তেরোর পরে চোদ্দ, মেঘের ভেলায় আকাশ তোমায় পাঠালাম এই পদ্য। বাহ, এটা ছোট্ট হলেও মানে বাচ্চাদের সাথে বলতে ভীষণ ভালো লাগে, ভীষণ। একটা অন্যরকম অনুভব একটা কবিতার কল্পনা মধ্যে। পিপাসু মন হ্যাঁ। কত কি চায়। আসলে আকাশ তো আমাদের সবার একটা বন্ধু। যখন তাই তো। মন খারাপ লাগে দেখবে, তখন মন খারাপের সময় যখন আমি ছাদে গিয়ে দাঁড়াই, তখন আকাশের ওই তারাগুলোর দিকে তাকিয়ে থাকলে ভীষণ ভালো লাগে। আবার পূর্ণিমা রাত্রে যখন জ্যোৎস্নার আকাশের দিকে তাকিয়ে থাকি, তখনও একটা অন্য অনুভব আমাদের তৈরি হয়। প্রকৃতির ভীষণ সুন্দর খেলা। প্রকৃতির নানাভাবে নানা রূপে আমাদের সাজিয়ে দেয়, মানে প্রকৃতি যেরকম সাজে, আর সেই সাথে সাথে যেন আমরা আমাদের মন ও মানুষের, আর দেখবেন আমাদের মানুষের মানুষ মনও সেজে কিন্তু ওঠে। মানুষ কিন্তু ভালোবাসা দিতে কার্পণ্য করলেও হ্যাঁ, প্রকৃতি প্রকৃতি কিন্তু কার্পণ্য করে না। একদম তো কিন্তু না। দিতেই থাকে দিতেই থাকে। নদীকে কখনো বয়ে যেতে দেখেছেন যে থেমে গেছে? কখনো না। দেখেছেন? ও বইবেই বইবেই। মানুষের যা কিছু পরিবর্তন হোক যাই হোক, কিন্তু নদী তার নিজের বেগেই মানে নিজের মতো করে সে বয়ে চলে, তার কোনো থামার শেষ নেই। সে একদম মানে আমাদের জীবনের গতিপথেও সে তার থেকে তাই। গতিপথে সে এগিয়ে যাচ্ছে। তার জন্যই আমরা বলি যে নিশ্চিত সূর্য, হ্যাঁ। নিশ্চিত চাঁদ। আসলে এই যে সবকিছু বলছিলাম নিশ্চিত। যে যখন আমাদের তো এখন বর্তমান সমাজ ব্যবস্থার অবস্থা খুবই খারাপ, আমরা চারিদিকে যা দেখতে পাচ্ছি তাতে ভীষণ মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। কিন্তু আবার যখন দেখি ভোরবেলা উঠে, যখন দেখি যে পাখির ডাক, বা তাই তো। হ্যাঁ যখন দেখি আবার সূর্যের প্রথম আলোটা, মানে প্রভাতের প্রথম আলোটা যখন মানে আমাদের ঘরে এসে পড়ে, তখন যেন একটা আলাদা অনুভব আমাদের তৈরি করে। তখন মনে ভীষণভাবে। হয় যে নতুন ভাবে বাঁচার ভীষণভাবে। ইচ্ছাটাকে তখন আবার মানে বাঁচিয়ে রাখি। আমি কাল রাতে ঘুমিয়েছিলাম জানালা বন্ধ করে। আমার হঠাৎ মনে হলো, জানালা কিন্তু বন্ধ, ঘরে ফ্যান চলছে, হঠাৎ মনে হলো যে বসন্ত মনে হয় টানছে। একটা ভেতরে ভেতরে না একটা অন্যরকম অনুভূতি। জানালা খুলে দেখলাম সত্যিই তো অপূর্ব প্রকৃতি। একদম মানে তাই। ও ভেতরে তুমি যতই বন্ধ করে রাখো নিজেকে, ও ঠিক এসেই টোকা মারবে যে আমি এসে গেছি, চলো তুমি এবার জাগো, তোমাকেও আমার সঙ্গে বইতে হবে। একদম। কি শুনবো এবার? হ্যাঁ, আমি শোনাবো। আমি একটা এবারে নজরুলের একটা কবিতা, আর পরে আর একটা অন্য কবিতা দিয়ে আমি অনুষ্ঠান শেষ করব। নজরুলের আমি একটা কবিতা, বাচ্চার কবিতাই খুব ভালো লাগে আমার। নজরুলের যে বড়দের কবিতাগুলোর থেকে আমার মনে হয় যে বাচ্চাদের কবিতার মধ্যে আমি একটা গতি পাই। আমি এর আগেও বললাম যে বাচ্চাদের সঙ্গে কবিতাগুলো আমি খুব মানে করি, নিজের মন থেকেই করি। এবার কবিতাটি সেই প্রভাতী, যে একটু আগে প্রভাতীর কথা বললাম। হ্যাঁ, প্রভাতের কথা বলি। আমরা এটা শুনে শুনেই তো বড় হয়েছি। আমরা ছোটবেলায় যখন বই পড়া শিখেছি, তখন আমরা এই রবীন্দ্রনাথের কিছু কবিতা, নজরুলের কিছু কবিতা আমরা ওই পড়ে পড়েই যেন আমরা বড় হয়েছি। এবং তখন আমাদের পড়াতেন, আর তখন আমরা জানতাম নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুরকে, তখনই আমরা চিনতে শিখেছি এইভাবেই। এখন সবকিছু ডিজিটাল হয়ে গেছে, কিন্তু সেটাই। আমাদের বই, কিন্তু আমাদের সেই বইয়ের গন্ধ, মায়ের বকুনি, মায়ের পড়ানো, সেই হারানো শৈশবগুলো আমরা ফিরে পাই এই কবিতার মধ্যে। কাজী নজরুল ইসলামের প্রভাতী। ভোর হলো, দোর খোলো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোটরে, খুকুমনি ওঠরে, রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা, ওই দারো আন গায়ে গান, শোনো ওই রামা হই, তেজিনীর করে ভিড়, ওরে পাখি আকাশে, এন তার গান তার ভাসে ভোর বাতাসে, চুল বুল 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 শীষ দেয় পুষ্পে, এইবার খুকুমনি উঠবে,
খুলি হাল তুলি পাল ওই তরি চলল, এইবার এইবার খুকু চোখ খুলল, আলসে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে, উঠলো ছুটলো ওই খোকা খুকি সব, উঠেছে আগে কে শোনো ওই কলরব, নাই রাত মুখ হাত ধৌ খুকু জাগরে, জয় গানে ভগবানে তুষিবর মাগরে। এটা যেন আমাদের শৈশবের একটা বার্তাই আমাদের এই কবিতাটির মধ্যে নিয়ে আসে। আমি সেটাই বলছিলাম যে আমার নজরুলের বড়দের কবিতা একটা অন্য অনুভবে আছে, যে নজরুলের বিদ্রোহী সত্তাটা সেখানে বিশেষভাবে প্রকাশ হয়েছে। কিন্তু যখন ছোটবেলার প্রেমের আছে, কিন্তু প্রেমের মধ্যেও একটা যেন গোপন একটা অভিমান, একটা চোরা অভিমান কাজ করে। আমি দেখেছি রবীন্দ্রনাথের। এবার কি শুনবো? এবার ছোট করে কিছু শুনিনি। আমি এবার আমার লাস্ট মানে আমার শেষ একটি কবিতা, এই 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস এখন পালন হচ্ছে ঠিকই, কিন্তু তবু আমাদের মনে প্রশ্ন হয়, কেন যেহেতু আমি একজন কবি সাহিত্যিক, আমি প্রচুর নারী বিষয়ে আমার কবিতা লেখা আছে, যে আমরা কি সত্যি নারীরা স্বাধীন হয়েছি? কোথাও যেন এখনো যেন আমরা কোথায় পরাধীন রয়েছি। হ্যাঁ, সেই অনুভবেই কবি শুক্লা মল্লিকের একটি কবিতা অনুপমা। আমি একটা চরিত্র হতে পারতাম যদি হতাম সীতার মতো অপাববিদ্ধা সতী। আমি হতে পারতাম একটা চরিত্র যদি হতাম পাঞ্চালীর মতো চোখ ঝলসানো তেজময়ী রূপসী। বহু ভোগ্যা যন্ত্রণাবিদ্ধ যে নারী চেয়েছিল শুধু আপন নির্বাচিত স্বামীর নিঃশর্ত ভালোবাসা। মহাভারতের যুগে যারে দিয়েছিল গণিকার জীবন। আমি একটা চরিত্র হতাম যদি হতাম রাধার মতো কলঙ্কিনী কৃষ্ণপ্রিয়া, অথবা হতাম যদি স্বামী প্রেমে বঞ্চিতা পাষাণী অহল্যা। তাহলেও হয়তোবা চরিত্র হয়ে উঠতাম না, কোনোদিনও একটা চরিত্র হয়ে উঠব না আমি। লোকে আঙুল তুলে দেখাবে না, বলবে না ওই দেখো গো সে যায়, আহা কি সতী লক্ষ্মী। বলবে না ছি ছি কি কলঙ্কিনী। আমি যে সাধারণের চোখে সাধারণতম এক নারী, কিন্তু কোনো দিন যা কেউ জানবে না আমি এক অতি সাধারণ নারী। বুকের মধ্যে বয়ে বেড়াই সূর্যের মতো জ্বলন্ত অগ্নিপিণ্ড, অসংখ্য হতাশার বাঁধ ভাঙা উচ্ছ্বাস, বহু শত বিনিদ্র রজনীর কোলে টুপ টুপ ঝরে পড়া অশ্রুবিন্দু। ঢাকা থাকে শুধু একটা দামি 12 হাত শাড়ির মোড়কে। এই কবির অনুভব। সত্যিই তো, সবসময় নারীকে একটা 12 হাত শাড়ির মধ্যেই মুড়ে রাখা হয়। তার চিন্তা ভাবনার এখনো সমাজে এখনো নারীরা শিক্ষিত, তারা হয়তো অনেক ক্ষেত্রে অগ্রসর হয়েছে, কিন্তু তবুও মনে হয় তাদের মধ্যে এখনো প্রতিবন্ধকতা আছে, তাদের এখনো বাধা আছে। কিন্তু ওই যে সেটা তো আমরা বর্তমান সমাজ ব্যবস্থার নানা ঘটনা দেখে আমরা বুঝতে পারছি, হয়তো আমরা পরিবর্তন হবে না, পরিবর্তন কবে হবে তাও আমরা জানি না। তবু আমরা আশাবাদী, আমরা আশা রাখি একদিন হয়তো আমাদের এই সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে, আর সেইভাবেই আমরা এগিয়ে যাব। তবে আমি একটা কথা বলতে চাই যে এই যে নারীর সাথে পুরুষ যদি কখনো একসাথে না মেশে তাহলে কিন্তু একটা সমাজ দাঁড়ায় না। একটা নারীর উন্নতির পেছনে একটা পুরুষের অবদান যথেষ্ট। মানে পুরুষের অবদান না থাকলে আমার মনে হয় নারীরা এক পা এগোতে পারে না। হ্যাঁ, তাদের নিজস্ব সত্তা আছে, তারা সেই সত্তাকে বিকশিত করতে পারে, কিন্তু তবু পেছনে বা মাথার উপরে একজন পুরুষের সহচর্য। আমরা অনেক সমৃদ্ধ আলোচনা করলাম, সময়টা ভীষণ রকম নিষ্ঠুর, আবার বলি দেখতে দেখতে সময় চলে যায়। দেখা হবে আগামী এপিসোডে। দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে হবে চ্যানেল ভিশনে মনের জানালা। ধন্যবাদ, নমস্কার।